নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিটল মায়াং ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। রাতে ডিনার বানানোর জন্য চলে এসেছিলাম রান্নাঘরে, আর তারপর কিছু সবজিও কেটে নিয়েছিলাম সবজি রান্না করব বলে, মানে রুটি দিয়ে খাওয়ার জন্য। রাতে সাধারণত আমাদের রুটিই রান্না হয়, এবার তার সাথে দুপুরের তরকারি থাকলে আর রান্না করি না, না থাকলে সবজি বানিয়ে নিই কিছু একটা। আর সেই মতোই আমি সবজি কেটে নিয়েছিলাম সবজি রান্না করব বলে। কিন্তু আমি যখন ধুয়ে বেছে রান্নাটা বসাতে যাই তখন দেখছি দুপুরের রান্নার তরকারি অনেকটাই রয়েছে। আমি সেটা খেয়াল না করেই সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো ভাবলাম যে এখন যদি এই সবজিটা রান্না করি তাহলে দুপুরের তরকারিগুলোও বেঁচে যাবে, আবার এই সবজি সবটা শেষ হবে না। আর বাসি হয়ে গেলে আমাদের বাড়িতে কেউই আর বাসি খাবারটা খেতে চায় না। তাই তো আমি সবজিগুলো একটা কৌটোর মধ্যে ভরে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব, তাহলে এই সবজিগুলোও ভালো থাকবে আর এটা দিয়ে আমি সকালে রান্না করে নিতে পারবো। প্রতিদিন সকালবেলাতেই আমাকে টিফিন রান্নার জন্য রান্না করতে হয়, তখন আমার একটু সুবিধা হবে। সবজিগুলো কাটা ধোয়া থাকলেও তাড়াতাড়ি উঠে আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো সবজি তো এখন রান্না করলাম না, তাই ভাবলাম যে কালকের দুধ রয়েছে, আবার আজকেরও দুধ দিয়ে গেছে, অনেকটাই দুধ রয়ে গেছে, এই দুধ দিয়ে একটু পায়েস বানিয়ে নেওয়া যাক। তো আমাদের প্রতিদিনই 500 করে দুধ রোজার নেওয়া হয়। এবার বাবু তো একা খেয়ে শেষ করতে পারে না, আর একদিন যদি একটু কম খাওয়ানো হয় তো অনেকটাই দুধ জমে যায়। সেই কারণেই ভাবলাম যে দুধ বাসি হয়ে গেলে ছেলেকে আর খাওয়ানোও যাবে না, সেই দুধ দিয়ে এখন পায়েস রান্না করে নিই। কিন্তু কথা হচ্ছে, পায়েস যে রান্না করব ঘরে গোবিন্দভোগ চাল নেই। এবার আমার শাশুড়ি মা আবার গোবিন্দভোগ চাল ছাড়া পায়েস বানাতে পছন্দ করেন না। পায়েস বানানোর সময় আমি সাধারণত দায়িত্বটা কিন্তু শাশুড়ি মাকেই দিই, যে আপনিই পায়েসটা বানান। কিন্তু যেহেতু গোবিন্দভোগ চাল নেই, এই চাল দিয়ে পায়েস বানাবো শুনলেই উনি বলবে ভালো হবে না, স্বাদ লাগবে না। সেই কারণে আর বেশি কিছু না বলে নিজেই চুপি চুপি চলে এসেছি পায়েস বানাতে। ভাবলাম একেবারে বানিয়ে তারপরেই দেব, টেস্টি খেতে হলে তখন আর কিছু বলবে না, এটুকু আমি জানতাম। তাই তো অনেকটা সাহস নিয়েই এই চালগুলো নিয়ে ধুয়ে রেডি করে নিয়ে আমি পায়েস রান্না করতে চলে এসেছি। গোবিন্দভোগ চালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই চালটা সিদ্ধ হতে একটু সময় নেয়। তাই তো দুধটা বসিয়ে একটুখানি ফুটে উঠলেই আমি দিয়ে দিয়েছি চালগুলো, কারণ সিদ্ধ হতে অনেকটাই সময় নেবে। তাই দুধটা যদি একদম গাঢ় করে তারপর চাল দিই তো চালটা ঠিকঠাক সিদ্ধ হবে না। তো দেখো আমি চালটা দিয়ে দিয়েছি, একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে নিচ্ছি। মিষ্টি জিনিসে আমি সবসময় সামান্য একটু লবণ দেওয়া পছন্দ করি। অনেকেই খেতে পছন্দ করে না, তবে আমরা দিই, না হলে আমার কাছে ঠিক মিষ্টির ঘনত্বটা মনে হয় কি ঠিকঠাক নেই আর কি। তো যাই হোক, ওইদিকে পায়েসটা হতে থাকুক, চালটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি আমাদের যে রুটি হবে তার জন্য আটা মেখে নিই। এখানে আমি পরিমাণ যতটা লাগবে তার থেকে একটু বেশিই নিয়েছি, কারণ সকালেও তো আমাকে রুটি বানাতে হবে টিফিনে। আর সকালে না ওই 2-3টে রুটি বানানোর জন্য আটা মাখতে ইচ্ছা করে না। এই কারণে আমি সবসময়ই বেশিরভাগ চেষ্টা করি যে রাত্রিবেলায় যখন রুটির জন্য আটা মাখাই তখন একটু বেশি করে মাখিয়ে রাখতে, যাতে সকালবেলায় 2-3টে রুটি হয়ে যায়। তো দেখো আমার আটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি গুলি গুলি করে নিয়েছি, মানে লেচি কেটে নিয়েছি। আর কিছুটা আটা এই যে বেশি করে মাখিয়ে রাখলাম, এটা ফ্রিজে রেখে দেবো, যেমনকে সেমনই থাকবে। এই তো কাল সকালের ব্যাপার, সকালেই আমি রুটি ভেজে নেব। আর এইদিকে দেখো আমার আটা মাখিয়ে নিতে নিতে কিন্তু দুধটা অনেকটাই হয়ে এসেছে, আর চালটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো প্রায় যখন সিদ্ধ হয়ে গেছে চালটা, একটু সামান্য শক্ত থাকবে, তখন আমি দেব চিনিটা। তো আমি না এই পায়েস একদম গলে যাওয়া খুব একটা পছন্দ করি না, একটু হালকা শক্ত থাকবে, সেমন হলে আমার কাছে পায়েসটা বেশি টেস্টি মনে হয়। তো দেখো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন চালটা একদম পারফেক্ট হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ছোটো মুঠের 3 মুঠ চিনি দিয়েছি, ওই চামচ হিসাব করলে 8-10 চামচ চিনি এখানে আমি দিয়েছি। যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ পায়েসের পরিমাণটা অনেকটাই কম, সেই কারণে চিনিটাও বুঝে দিতে হবে। তো মিষ্টির ভাবটা হচ্ছে যে যেমন খাবে সে সেমন দেবে, এটাই না বলো? তো যাই হোক, চিনি দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে থাকি। আরও বেশ কিছুটা সময় এটা হতে দেব, তাহলে রেডি হয়ে যাবে। আমাদের বাড়িতে সাধারণত গোবিন্দভোগ চাল ছাড়া পায়েস বানানো হয় না, তো অনেকটাই সাহস নিয়েই আমি এই চালটা দিয়ে
পায়েস বানাতে এসেছি আজকে। আশা করছি খুব একটা খারাপ হবে না। আর ঘরে সামান্য একটু খেজুরের গুড় ছিল, সেটার মধ্যেই এই পায়েস বানানোর সময়ই পায়েসের দুধটা তুলে গুড়ের মধ্যে মিশিয়ে আমি একদম শেষে দিয়ে নিয়েছি, তাই এরকম একটা সুন্দর কালার এসেছে। আর এদিকে দেখো আমি রুটি ভাজার জন্য তাওয়াও বসিয়ে দিয়েছি। কড়াইটা সরিয়ে নিয়েছি, পায়েসের কড়াইটা সরিয়ে নিয়ে এবার আমি ঝটপট করে রুটিগুলো ভেজে নেব আর তারপর সবাইকে ডিনার দিয়ে দেব। আমাদের 9টার মধ্যেই ডিনার খেয়ে নেওয়া হয় সাধারণত, খুব বেশি বা কোনো কাজে দেরি হয়ে গেলে খুব বেশি 10টা, তার বেশি আমাদের হয় না। এই দেখো সবার খাওয়া হয়ে গেলে আমি এবার ছেলের জন্য দুধ রুটি আর নিজের জন্য পায়েস রুটি নিয়ে চলে এসেছি ডিনার করব বলে। তো এখন আমি আর আমার ছেলে ডিনারটা করে নিই। তোমরা তো তখন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ঝটপট একটা লাইক করে দাও। তোমরা একটা লাইক করলে, একটা কমেন্ট করলে আমার পরবর্তীতে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাওয়া যায়। এই দেখো আমি একটু রুটি ছিঁড়ে নিয়েছি, এবার পায়েস দিয়ে রুটিটা খেয়ে নেব। এই দেখো আমার হাতের রিয়াকশান দেখেই বুঝতে পেরে গেছো পায়েসটা এমন টেস্টি হয়েছে, ভালোই হয়েছে। আসলে দুধ দিয়ে চিনি দিয়ে যাই রান্না হয় আমার কাছে মনে হয় সেটা সবসময়ই ভালোই হয়। তাই তো বলি যারা নতুন রাঁধুনি আছো তারা কিন্তু সবাইকে খুশি করতে চাইলে প্রথমেই কিন্তু মিষ্টি জিনিস বানানোর প্রস্তুতি নিও। আর এই দেখো আমার বাবু কিন্তু আমার সঙ্গে ডিনারে বসে গেছে, আর ও কত খুশি দেখেছো আমার সঙ্গে ডিনার করতে বসে। তাহলে চলো এবার আমি আর আমার ছেলে দুজন মিলে ডিনার করে নিই, আর বাকি সবার কিন্তু হয়ে গেছে। গুড মর্নিং জানিয়ে আবার চলে এলাম পরের দিন। এখন ঘড়িতে বাজে 5:30 আর আমি ভোর ভোর উঠে পড়েছি টিফিন রান্নার জন্য। কালকে ডিনার খাওয়ার পরেই তো আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম, আবার শুরু করলাম এই ভোর 5:30 থেকে। বাইরেটা একদম অন্ধকার, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে টিফিনে রান্না করব ভাবছি ওই যে কালকে কেটে রাখা সবজি ওটা আছে, ওটা করব। আর ভাবছি একটু ডিম সয়াবিনের তরকারি করে দেবো, আর সেই কারণেই ডিম সিদ্ধ বসাবো। আর তাই তো জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। যেখানে আমার দুপুরে রান্না করতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়, সেখানে এই 2-3টে তরকারি প্লাস ভাত রুটি এগুলো আমাকে করতে হবে 1.5 ঘন্টার মধ্যে। সেই কারণেই আমি 2-3টে যতগুলো আমার কাছে উনান আছে আর কি সব ধরিয়ে দিই। একদিকে ইন্ডাকশান, একদিকে গ্যাসের 2টো উনুনই আমি ধরিয়ে দিই। তো চলো এদিকে ডিমটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ অন্য আর যা যা করতে হবে সব ঝটপট করে ফেলি। তো তার আগে ফ্রিজ থেকে সেই কেটে রাখা সবজিগুলো বের করে নিই। এই দেখো এখন আমার এটাই সুবিধা হবে যে রাতেই কাটা ছিল, এখন ঝটপট আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। নাহলে এমনিই এই ঠান্ডার সময় সবজি কেটে রান্না বসাতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়, কারণ ঠান্ডায় তো সব কিছুই ঠান্ডা হয়ে থাকে। জিনিসপত্রে হাত দিয়ে কাজ করতে না কাজের স্পিডও অনেকটা কম হয়ে যায়, দুপুরের মতন ঝটপট করে কাজ করা যায় না। তো এই নিরামিষ সবজিটা আমি রান্না করব বড়ি ভেঙে। আর এদিকে সবজির মধ্যে কি কি আছে বলো তো, এখানে আমি নিয়েছি হচ্ছে গাজর, সিম, বিন, এই সব আর কি। মানে ঘরে যা যা সবজি ছিল সব কিছুই আমি নিই, মানে এটার কোনো নির্দিষ্ট সবজি নেই আর কি। ঘরে যা থাকে সব সবজি একটু একটু করে কেটে নিই। সিম, বেগুন, বিন এই সব নিয়েছি আর কি, গাজর। এই যে 5 ফোড়ন তেলে দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো আদা কুচি, আর তারপর বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো। তারপরে আমি ঢেকে ঢেকে সবজিগুলো সিদ্ধ করে নিয়ে তরকারিটা রান্না করে নেব। রুটির সঙ্গে এরকম নিরামিষ তরকারি কিন্তু খেতে খারাপ লাগে না। ঘরে যদি নির্দিষ্ট কোনো তরকারি রান্না করার জন্য নির্দিষ্ট কোনো সবজি না থাকে, কিন্তু সব সবজি খুবই অল্প অল্প আছে, সেক্ষেত্রে কিন্তু সব সবজি মিলিয়ে এরকম একটা তরকারি রান্না করে নিতে পারো। এই ধরনের তরকারি কিন্তু রুটি পরোটার সঙ্গে খুব একটা খারাপ লাগে না। তো দেখো আমি সবজিগুলো কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর লবণ হলুদ সব দিয়ে দেবো এবং চাপা দিয়ে এগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ওই কিছুটা সিদ্ধ হয়ে নেওয়ার মতন অল্প কিছুটা ভাজবো। একদম ভাজা ভাজা করে নেব না বলেই আমি চাপা দিয়ে মানে সিদ্ধ হতে দেবো, যাতে অল্প টাইমের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর খুব বেশি ভাজাও না হয় এই আর কি। তো দেখো কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর সবজিগুলো যখন একটু সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। তো এরকম ধরনের সবজি কিন্তু প্রায় দিনই আমাদের রান্না হয়, কারণ আমার শ্বশুরমশাইয়ের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি রান্না করতে হয়। এবার উনি তো আলু খান না, আলু ছাড়া এই সব রকম সবজি মিলিয়ে ওনার জন্য এরকম ধরনের সবজি করতে হয় আর কি।
তো এইরকম শুধু সবজি তো ভালো লাগে না, আর তারপরে যেহেতু আলু নেই তরকারিটা আটও আসে না, সেক্ষেত্রে আমি একটা মশলা ব্যবহার করি, সেটা একদম তরকারির শেষে দেব। তো দেখো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম যাতে এটা ফুটতে থাকে, ততক্ষণ আমি আরও কড়াই বসিয়ে নিচ্ছি ইন্ডাকশনে। ওদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছিলো, ভাবলাম ইন্ডাকশনটা খালি রয়েছে কাজে লাগিয়ে দিই। আর তাই তো কড়াই বসিয়ে দিয়েছি, ভাবছি যে সোয়াবিন রান্না করব, সোয়াবিন আর আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি করব, তো সেগুলো ওখানে ভেজে নিই। এদিকে দেখো ভাতও প্রায় হয়ে এসেছে, একটাতে ভাত, একটাতে নিরামিষ তরকারি, আর একটাতে বসিয়ে দিলাম ডিম সোয়াবিন যে রানবো তার জন্য ভাজাভুজির জন্য। আর এই দেখো নিরামিষ সবজিটাতে একটু স্বাদ আনার জন্য এখানে আমি একটু এই শুকনো খোলাই, শুকনো জিরে আর সামান্য একটু রাঁধুনি ভেজে নিয়েছিলাম, তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এই ভাজা মশলাটা আমি ওর ভেতরে দিয়ে দিলাম। তো তারপরে তো আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তারপর দেখো সব রান্না করে নিয়ে একবারে টিফিন গোছাতে আমি চলে এসেছি। সকালবেলায় এইটুকু টাইমের মধ্যে সব কিছু গোছগাছ করতে গিয়ে আমি একেবারে হিমশিম খেয়ে যাই, কিন্তু কিছু করারও নেই, সে তো ট্রেন ধরবে, আর ট্রেনের টাইমের সঙ্গে তো আর নিজের ইচ্ছে মতন চললে চলবে না, তাকে টাইমের মধ্যেই সব কিছু রেডি করে দিতে হবে। তাই তো সকাল সকাল উঠে সব কিছু গোছগাছ করতে গিয়ে আমার খুব কষ্ট হয়ে গেলেও কিছু বলার নেই। এমনিতে তো ঘুম ভাঙে না, ঘড়িতে অ্যালার্ম দিয়ে তারপর ঘুম ভাঙাতে হয়, তো সেই কারণে আমি চেষ্টা করি যে অনেকটা আগের থেকে অ্যালার্মটা দেওয়ার জন্য, যাতে আমার রান্না করতে খুব একটা হুটোপাটা না হয়। ওঠার সময় একটু কষ্ট হলেও এই যে রান্না করার সময় হুটোপাটা লেগে যায় না, তখন মনে হয় ধুর আর একটু আগে যদি উঠতাম ভালো হতো। মজার ব্যাপার হলো প্রতিদিন যখন রান্না করতে গিয়ে হুটোপাটা হয় তখন মনে হয় যে কাল থেকে আর একটু আগে উঠবো, কিন্তু সকালবেলায় আবার সেই যে কে তাই আর উঠতে ইচ্ছা করে না, ঘুম থেকে মনে হয় আর একটু ঘুমাই, উঠে তারপরে করব, কি আছে দুটো তরকারি তো হয়ে যাবে ঠিক। তো সেম এরকমভাবেই রুটিন চলতে থাকে আর এরকম হুটোপাটা করতে থাকি। তো যাই হোক আজকের মতন তো টিফিন গোছগাছ কমপ্লিট, আর হাজব্যান্ড রেডিও হয়ে নিয়েছে, ছেলেকে বাই বাই বলছে, ছেলেকে মাকে বউকে সবাইকে উনি টাটা বলে তারপরে অফিসে বেরোন। তো যাই হোক আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে আবার একটা পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।